হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সাম আর্ট। আজ ইন্ডিয়ান হিস্ট্রি ফর ডাব্লিউবিসিএস সিরিজের দ্বিতীয় ক্লাস নাম্বার 2, এবং আজকের টপিক হলো ভেদিক সিভিলাইজেশন। আমরা ফার্স্ট ক্লাসে অলরেডি পড়েছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। যদি তোমরা সেই ক্লাস এখনো না দেখে থাকো তো আমি বলবো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ক্লাসটা দেখো, তারপর এই ক্লাসে আসো। তবে এখান থেকেও শুরু করতে পারো, তবে অবশ্যই আমি সাজেস্ট করবো যে আগের ক্লাসটা দেখে নাও। এবং যারা এখানে নতুন তাদের জন্য আমার ব্রিফ ইন্ট্রো। আমার নাম উৎপল মণ্ডল, আমি সিভিল সার্ভেন্ট বাই প্রফেশন। অ্যাট প্রেজেন্ট আমি রেভিনিউ অফিসার হিসাবে কর্মরত, এবং আমি তোমাদের মেন্টর। এই চ্যানেলের উদ্দেশ্য হলো যারা ডাব্লিউবিসিএস বা পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, কেপিএস এই ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও, এবং কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছো না, বা প্রপার গাইডেন্সের অভাব বোধ করছো, তাদের জন্য এই চ্যানেল, তাদেরকে গাইড করার জন্য এই চ্যানেল। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সিলেবাস কাভার করার উদ্দেশ্য নিয়ে এই চ্যানেলের যাত্রা শুরু। তাই আমি বলবো যে অলরেডি যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, এতে অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং রেগুলারলি এই চ্যানেল ফলো করো। যে যে ক্লাসগুলো আমি এখানে করাচ্ছি সেগুলো থেকে অবশ্যই প্রয়োজনীয় নোটস নিজেরা তৈরি করো, কারণ নিজের নোটসের থেকে বেটার আর অপশান কিছু হতে পারে না পরে রিভিশন দেওয়ার জন্য। এবং প্রচুর প্র্যাকটিস করো, কোশ্চেন আনসার, প্রিভিয়াস ইয়ার এবং লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ, যে বই আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে রেকমেন্ড করেছি। প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করো। এবং আবার বলবো, যদি এই চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব টু ইট। ইট উইল হেল্প মি অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল হেল্প ইউ টু গ্রো, টু অ্যাচিভ ইউর ড্রিম। এবং এই ভিডিও দেখার পর যদি মনে হয় যে এটা তোমার কোনো উপকার এসেছে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। এবং বন্ধু বান্ধবরা যারা তোমার পরিচিত মহলে এই বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ। চলো আমরা আজকের যে টপিক ভেদিক সিভিলাইজেশন তার সম্বন্ধে কি কি ইম্পর্টেন্ট তথ্য আছে তা একবার জেনে নিই। প্রথমে আমরা যেটা দেখব তা হলো এইরকম টাইম পিরিয়ড অফ ভেদিক সিভিলাইজেশন। বৈদিক যে সভ্যতা তার সূচনা হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে, এবং তার সময়কাল অর্থাৎ তা চলেছিল 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, 600 বিসি পর্যন্ত তার অস্তিত্ব ছিল। এবং এই সভ্যতা যারা স্থাপন করেছিলেন বা এই সভ্যতা ডেভেলপ করেছিলেন আরিয়ানরা, অর্থাৎ আর্যরা। এই আরিয়ান শব্দের কি অর্থ আমরা দেখে নিই। মিনিং অফ দ্য ওয়ার্ড আরিয়ানস ইজ ল্যাঙ্গুয়েজ গ্রুপ, অর্থাৎ একটি বিশেষ ভাষা গোষ্ঠী। যদি অপশানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ না থাকে তাহলে সেক্ষেত্রে এর অর্থ এগ্রিকালচার অর কাল্টিভেশন। অতএব বলতে পারো আরিয়ান শব্দের অর্থ যেমন ভাষা গোষ্ঠী, একই রকমভাবে আরিয়ানস বলতে এগ্রিকালচার এবং কাল্টিভেশনকে বোঝায়, অর্থাৎ কৃষি কাজ বা কৃষি। সেক্ষেত্রে বলার উদ্দেশ্য এটাই, যদি প্রশ্ন থাকলো এইরকম যে হোয়াট ইজ মিন্ড বাই আরিয়ানস, এবং অপশানে ল্যাঙ্গুয়েজ গ্রুপ যদি থাকে তো খুবই ভালো। আদারওয়াইজ যদি অপশান থাকে এগ্রিকালচার অর কাল্টিভেশন দেন গো ফর দ্যাট। থার্ড যে অপশান আমরা দেখবো সেটা হলো রেস। যদি প্রথম দুটো কোনোটাই না থাকে আমাদের অপশানে সেক্ষেত্রে কিন্তু রেস অর্থাৎ জনগোষ্ঠী বা জনজাতি বলতে আমরা যা বুঝি তাই, এবং আরিয়ান শব্দের অর্থ কিন্তু রেস। এছাড়া আমরা দেখবো এর অর্থ এ জেন্টেলম্যান, অর্থাৎ এক ভদ্র সন্তান। যদি প্রথম তিনটে অপশান কোনোটাই না অপশানে থাকে, আরিয়ান শব্দের অর্থ কি এই প্রশ্নের অপশান হিসেবে যদি তিনটে কোনো অপশানই না থাকে তাহলে আমরা, যদি জেন্টেলম্যান অপশানে থাকে তাহলে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে সেক্ষেত্রে আমি যা বললাম প্রায়োরিটি ওয়াইজ নাম্বার 1, 2, 3 অ্যান্ড 4, যদি এক থাকে খুব ভালো, আদারওয়াইজ 2 হবে আমাদের আনসার। যদি প্রথম দুটোই না থাকে দেন 3, যদি প্রথম তিনটেই না থাকে দেন আনসার হবে চতুর্থ অপশান অর্থাৎ জেন্টেলম্যান। নেক্সট আমরা চলে যাব কোথায়, এই আর্যরা যারা ভারতবর্ষে তাদের আর্য সভ্যতার প্রতিষ্ঠা করছেন তাদের আদি বাসভূমি কোথায় ছিল এই নিয়েও বিভিন্ন মতানৈক্য আছে। যেমন দেখবো ইউরোপ তাদের হোমল্যান্ডে কথা বলছেন স্যার উইলিয়াম জোন্স। কে ছিলেন এই উইলিয়াম জোন্স, তার সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য। হি ফাউন্ডেড অর এস্টাবলিশ এশিয়াটিক সোসাইটি ইন 1784 ইন ক্যালকাটা। নেক্সট চলে যাব আমরা স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন ভারতবর্ষ ছিল আর্যদের আদি বাসভূমি, অর্থাৎ তিনি বলেছেন আর্যরা কোনো বহিরাগত জনগোষ্ঠী নয় বা জনজাতি নয়, তাদের আদি বাসভূমি এই ভারতবর্ষেই। থার্ড যে অপশানটা আমরা দেখবো বা থার্ড যে তথ্যটা আমরা পড়বো, স্টেপ রিজিয়ন অফ উরাল মাউন্টেন। কে বলছেন, উইলহেম ভন ব্র্যান্ডেনস্টেইন, বা ছোট করে জাস্ট ব্র্যান্ডেনস্টেইন নামেও ওনাকে ডাকা হয়। তিনি একজন অস্ট্রিয়ান লিঙ্গুইস্ট, ভাষাতত্ত্ববিদ। তিনি বলেছেন স্টেপ রিজিয়ন অফ উরাল মাউন্টেন। উরাল মাউন্টেন যা অ্যাকচুয়ালি রাশিয়া এবং উত্তর পশ্চিম কাজাকস্তানের যার অবস্থান, সেখানে এই স্টেপ রিজিয়ন থেকেই আরিয়ানদের আগমন বা ওখানে ছিল তাদের আদি বাসভূমি, এটাই তার বক্তব্য। এবং দিস ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য হিস্টোরিয়ান, মোস্টলি অ্যাকসেপ্টেড বাই দ্য হিস্টোরিয়ানরা এটাকেই
মেনে নিয়েছে এই পার্টিকুলার তথ্যটা। নেক্সট আমরা দেখব বিজি তিলক, বালগঙ্গাধর তিলক। তিনি বলছেন আর্কটিক রিজন অর্থাৎ সুমেরু অঞ্চল, পৃথিবীর নর্থ পোল লাগোয়া যে স্থলভূমি, সেখান থেকেই আগত হয়েছেন আরিয়ানরা, এটা তার মতামত। এবং আমরা জানি বিজি তিলক লোকমান্য নামে পরিচিত, এছাড়া তাকে ফাদার অফ অ্যাসার্টিভ ন্যাশনালিজমও বলা হয়। চলো আমরা চলে যাই পরের তথ্যে। ভেদিক সিভিলাইজেশনকে মেনলি যে দুটো টাইম পিরিয়ডে ভাগ করা হয় সেই সম্বন্ধে আমরা দেখব। তার প্রথম ভাগ হলো ঋগ্বেদিক পিরিয়ড, যার সূচনা 1500 খ্রিস্টপূর্বাব্দে এবং চলেছিল 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। একে বলা হচ্ছে ঋগ বৈদিক যুগ। এবং দ্বিতীয় যে অংশটা বা দ্বিতীয় যে পার্ট, সেই সময়কালটাকে বলা হচ্ছে ল্যাটার বেদিক পিরিয়ড, যা শুরু হয়েছিল 1000 খ্রিস্টপূর্বাব্দে এবং চলেছিল 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ল্যাটার ভেদিক পিরিয়ড অথবা পরবর্তী বৈদিক যুগ। এরপর আমরা ঋগ্বেদিক পিরিয়ড সম্বন্ধে ডিটেলস কিছু তথ্য দেখব, যেমন কোন জায়গায় বাসস্থান ছিল এই সময় আর্যদের। আর্যরা এই সময় বাস করতেন ল্যান্ড অফ সেভেন রিভার্স, মেনলি পাঞ্জাব। ল্যান্ড অফ সেভেন রিভার্স অর্থাৎ যাকে আমরা বাংলায় সপ্ত সিন্ধু অঞ্চল বলে থাকি, সেই জায়গায় মূলত পাঞ্জাবে বসবাস করতেন আর্যরা। সপ্ত সিন্ধু বলতে সিন্ধু নদ অর্থাৎ ইন্ডাস এবং তার যে 5 ট্রিবিউটারি ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস এবং সুদলেজ, তার পাশাপাশি সরস্বতী নদী, এই 7টা নদীর অববাহিকা অঞ্চলেই বসবাস করতেন আর্যরা। এই সময়কার যে তথ্য আমরা পেয়েছি তা মূলত ঋগ্বেদ থেকে, কারণ এই ঋগ্বেদ লেখাই হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময়। পরবর্তীকালে আমরা যে 4টি বেদ তার সম্বন্ধে আমরা ডিটেলসে পড়াশোনা করব, তবে এই মুহূর্তে যে তথ্য পড়লাম ঋগ্বেদ থেকে কিন্তু আমরা ঋগ্বেদিক পিরিয়ডের তথ্য পেয়েছি, এবং তা তো স্পষ্ট এর নাম থেকেই ঋগ্বেদ, ঋগ্বেদিক পিরিয়ড বলার অপেক্ষা রাখে না। নেক্সট আমরা যে তথ্য পড়বো এই সময়কার পলিটিক্যাল কন্ডিশন অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি ঋগ্বেদিক পিরিয়ডে কি রকম ছিল। ফার্স্ট অফ অল এই সময় ছিল ট্রাইবাল মোনার্কি। ট্রাইবাল মোনার্কি বলতে যেটা বোঝায়, এই সময়ে আর্যরা বেশ কিছু জনগোষ্ঠী বা ট্রাইবে বিভক্ত ছিল এবং এক একটি ট্রাইবের একজন করে নেতা বা রাজা ছিলেন, যাকে বলা হতো ট্রাইবাল মোনার্ক। তৎকালীন সময়ে কিন্তু এই যে ট্রাইব বলছি আমরা, বা আর্যদের যে জনগোষ্ঠীর কথা আমরা উল্লেখ করছি, তারা কিন্তু স্থায়ীভাবে কোনো জায়গায় বসবাস তখনও সেভাবে একটানা করতেন না, কারণ তখনও তারা ছিলেন নোম্যাডিক প্যাস্টোরাল পিপুল, যারা পশু পালনের তাগিদেই চারণভূমির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় সময়ের সাথে সাথে মুভ করতেন। এবং সেই কারণে তৎকালীন সময়ে কিন্তু ট্রাইবাল মোনার্কি বা ট্রাইবাল মোনার্ক বলে যাকে ধরে নেওয়া আছে, তার কিন্তু একটা ফিক্সড কোনো টেরিটরির ওপরে কোনো অধিকার বা রাজত্ব ছিল না, কারণ তাদেরকে প্রয়োজনের তাগিদে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। এবং সেই সময় রাজা কিন্তু বংশানুক্রমিকভাবে হতেন না। যিনি ওই ট্রাইবের মধ্যে সব থেকে শক্তিশালী মানুষ, ওই ট্রাইবের সব থেকে মূল্যবান অ্যাসেট, প্রত্যেকটা ট্রাইবে সেই মুহূর্তে মূল্যবান অ্যাসেট বলতে ছিল গরু, গবাদি পশু। গরু তাদের কাছে খুবই মূল্যবান এক সম্পদ, তাই গরুর রক্ষা যে ব্যক্তি ওই ট্রাইবের হয়ে ঠিকঠাক ভাবে করতে পারবেন, সেই বাহুবলীকেই তারা মেনে নিতেন নিজেদের রাজা বলে, অর্থাৎ যিনি যোগ্যতম তিনি এই পদ পেতেন। এছাড়া যে তথ্য আমরা পড়বো, কিং ওয়াজ ইলেক্টেড। যে কথাই বলছিলাম তার রেস্ট এনেই বলতে হয় কিং ওয়াজ ইলেক্টেড। এই কারণেই বললাম যে বংশানুক্রমিক পদ আদৌ ট্রাইবাল মোনার্ক ছিলেন না। যিনি কিং বা মোনার্ক তো বলা যায় না, কিং মাঝ মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে, তো সেক্ষেত্রে কিং কিন্তু ইলেক্টেড হতেন, যিনি বেটার প্রোটেকশন প্রোভাইড করতে পারবেন গবাদি পশুগুলোর জন্য, বা প্রয়োজনের তাগিদে অন্য ট্রাইবের সাথে যুদ্ধ করে তাদের গবাদি পশু কেড়ে নিয়ে আসতে পারবেন, তিনি হলেন কিং। নেক্সট আমরা কি দেখবো না, ব্যাটেল অফ 10 কিংস ওয়াজ ফট ডিউরিং দিস পিরিয়ড, দ্যাট ইজ ঋগ্বেদিক পিরিয়ড। দশরাজন ওয়ার বা দশরাজন যুদ্ধ, যার কথা কিন্তু ঋগ্বেদে উল্লেখ আছে, এই ঋগ্বেদিক যুগেই তা ঘটেছিল। অন দ্য ব্যাঙ্ক অফ রিভার পারুসিনী, রবি, ইন্ডাসের যে ট্রিবিউটারি রবি, যার কথা আমরা জিওগ্রাফিতে ইন্ডাস রিভার সিস্টেম পড়ার সময় পড়বো, সেই রবি যার তৎকালীন নাম পারুসিনী, তার তীরেই ঘটেছিল এই যুদ্ধ 10 রাজার সাথে। সুদাস নামে এক রাজার যুদ্ধ। এক পক্ষে ছিল 10 রাজা, 10টা ট্রাইবের নেতাদের সম্মিলিত গ্রুপ, এবং তাদেরকে প্রতিনিধিত্ব করছিলেন তাদের স্পিরিচুয়াল গুরু বা যারা যে তাদেরকে অর্গানাইজ করেছিলেন বিশ্বামিত্র মুনি। এবং অপোজিট সাইডে ছিলেন ভরত ট্রাইবের রাজা সুদাস, এবং তার যিনি চিফ প্রিস্ট ছিলেন তিনি ছিলেন বশিষ্ঠ। এবং এই যুদ্ধের সূত্রপাত কিন্তু এই বশিষ্ঠ এবং বিশ্বামিত্র মুনির মধ্যে যে কনফ্লিক্ট, তাদের যে মতবিরোধ, সেখান থেকেই বলা যায়। এবং এই যুদ্ধের কথা আমরা যেটা একটু আগেই বললাম ঋগ্বেদে উল্লেখ ছিল, এবং এই যুদ্ধের যে ফলাফল সেটাও জেনে নেওয়া জরুরি। এই যুদ্ধের ফলে কিন্তু আশ্চর্যজনকভাবে এই 10 রাজার যে গ্রুপ, তারা কিন্তু হেরে যান সুদাস নামক রাজা, যাকে বললাম আমি ভারত ট্রাইবের যিনি রাজা, যার নাম থেকে পরবর্তীকালে আমাদের দেশের নাম হয় ভারতবর্ষ, এই ভারত ট্রাইবাল গ্রুপের নাম থেকেই। তো এরপর চলে যাই পরের তথ্যে, ঋগ্বেদিক পিরিয়ডের সোশ্যাল কন্ডিশন। আমরা এর আগেই দেখলাম পলিটিক্যাল কন্ডিশন, সেক্ষেত্রে সোশ্যাল কন্ডিশন কিরকম ছিল।
বর্ণ সিস্টেম ওয়াজ প্রেজেন্ট। বর্ণ প্রথার তখন কিন্তু উপস্থিতি ছিল। বর্ণ প্রথা বলতে আমরা কি বুঝি? চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমাজে ছিল বর্ণপ্রথা। কিন্তু কাস্ট সিস্টেম অজান্য, কাস্ট সিস্টেম কিন্তু তখনও সমাজে ছিল না। অর্থাৎ কাস্ট সিস্টেম বলতে যেটা বোঝাচ্ছে তা হলো রিজিডিফাইড বর্ণ সিস্টেম। বর্ণ সিস্টেমের মধ্যে সোশ্যাল মোবিলিটি স্কোপ ছিল, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্রের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বা শূদ্রই হবে, এই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের ছেলে বৈশ্য এবং শূদ্র হবে, এই প্রথা কিন্তু তখনও চালু ছিল না। যার যে বিষয়ে দক্ষতা ছিল তিনি সেই বিষয়ে নিজের পেশা হিসেবে চুজ করার সুযোগ পেতেন, অর্থাৎ সোশ্যাল মোবিলিটির স্কোপ ছিল। কিন্তু পরবর্তীকালে কাস্ট সিস্টেমের আবির্ভাব হবে, তাই এখানে মেনলি ঋগ্বেদিক পিরিয়ডে আমাদের যেটা দেখা জরুরি, কাস্ট সিস্টেম কিন্তু তখনও ছিল না। অর্থাৎ জন্মসূত্রে পেশার যে ব্যাপার স্যাপার, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, শূদ্রের ছেলে শূদ্র, তা কিন্তু তখন ছিল না। নেক্সট আমরা চলে যাবো কোথায়? সোসাইটি ওয়াজ মেল ডমিনেটেড, দ্যাট ইজ প্যাট্রিয়ার্কাল। তাহলে সোসাইটিতে কিন্তু পুরুষ প্রাধান্য ছিল, কিন্তু তার মানে এটাই নয় যে মহিলাদের সামাজিক অবস্থা করুণ ছিল, এটা কিন্তু আদৌ বলা যায় না। কারণ আমরা বিভিন্ন বেদিক স্ক্রিপচার থেকেই আমরা জানি, অপলা, ঘোষা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, এই সমস্ত বিদুষিনী যারা বেদিক যুগে বেদিক স্ক্রিপচার নিয়ে পড়াশুনো করতেন, সভা সমিতিতে যোগদান করতেন, তাদের কথা আমরা শুনেছি বা পড়েছি। অতএব মেয়েদের সোশ্যাল কন্ডিশন বা স্ট্যাটাসও ছিল যথেষ্ট ভালো। নেক্সট আমরা চলে যাবো কোথায়? না, চাইল্ড ম্যারেজ ওয়াজ আননোন। তখনও বাল্যবিবাহের প্রথা চালু হয়নি। এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছিলাম ঋগ্বেদিক পিরিয়ডের সম্বন্ধে, তার পলিটিক্যাল কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল কন্ডিশন। নেক্সট আমরা চলে যাব ল্যাটার বেদিক পিরিয়ডে। এবং ল্যাটার বেদিক পিরিয়ডের সম্বন্ধে প্রথম যেটা তথ্য পড়ার, কোন জায়গায় এই সময়ে সভ্যতার, আর্যদের সভ্যতার ঘাঁটি ছিল, সেটা ছিল গ্যাঙ্গেটিক ভ্যালি, মেনলি উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার। গঙ্গার অববাহিকা অঞ্চলে, বর্তমান যে উত্তরপ্রদেশ এবং বিহার, সেই জায়গায় এই সময়কার যে তথ্য আমরা পেয়ে থাকি সেটা মেনলি পাই কোথা থেকে? না, শতপথ ব্রাহ্মণ থেকে। শতপথ ব্রাহ্মণ বেদের এক অংশ। আমরা জানি প্রত্যেকটা বেদ, আমরা আর কিছুক্ষণ পরেই পড়বো এই ক্লাসেই, যে চারটে যে বেদ, সেই প্রতিটি বেদ আবার চার ভাগে বিভক্ত ছিল: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। তো তাদের মধ্যে যে ব্রাহ্মণ বললাম, এইরকম এক ব্রাহ্মণ, তার নাম হলো শতপথ ব্রাহ্মণ। এই যে পার্টিকুলার বই বা স্ক্রিপচার, সেখান থেকে আমরা তথ্য পেয়ে থাকি ল্যাটার ভেদিক পিরিয়ড সম্বন্ধে। নেক্সট আমরা দেখবো খুব ইম্পর্টেন্ট তথ্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট, আয়রন ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ল্যাটার ভেদিক পিরিয়ড অ্যারাউন্ড 1000 BC। তাহলে আমরা কি দেখলাম? ল্যাটার ভেদিক পিরিয়ড শুরুই হচ্ছে 1000 BC-তে, 1000 খ্রিস্টপূর্বাব্দে, এবং সেই সময়ই ভারতবর্ষের ইতিহাসে ইন্ট্রোডিউস হচ্ছে লোহার ব্যবহার। এতদিন পর্যন্ত আমরা যেটা দেখে এসেছি, আগের ক্লাসেও আমি আলোচনা করেছি, যে ইন্ডাস ভ্যালি পিরিয়ডে যে মেন মেটাল ইউজড হতো, মোস্টলি ইউজড মেটাল ওয়াজ কপার, অর্থাৎ তামা। কিন্তু লোহার ব্যবহার শুরু হলো আর্লি বেদিক পিরিয়ডে নয়, অর্থাৎ ঋগ্বেদিক পিরিয়ডে নয়, তারও অনেক পরে, ল্যাটার বেদিক পিরিয়ডে অ্যারাউন্ড 1000 BC। এবং এই লোহার ব্যবহার যখন মানুষ জানলো, তার সাথে সাথে কি কি পরিবর্তন আসলো? লোহা দিয়ে মানুষ ধারালো অস্ত্র তৈরি করলো, যেমন সেটা হতে পারে বিভিন্ন রকম সরঞ্জামও, কুড়ুল, কাঠারি, হতে পারে অন্যান্য করা, যেগুলো দিয়ে অতি সহজে জঙ্গল পরিষ্কার করা যায় এবং জঙ্গলগুলোকে চাষের আওতায় আনা যায়, চাষাবাদ করা যায় ভূমি কর্ষণ করে অতি সহজে। তো সেই সুযোগ কিন্তু হলো এই লোহার ব্যবহার শুরু হওয়ার সাথে সাথে। এর ফলে কি হলো, যে আর্লি বেদিক পিরিয়ডে বা ঋগ্বেদিক পিরিয়ডে আর্যরা যে সপ্ত সিন্ধু অঞ্চলে বসবাস করতেন, তার থেকে পূর্ব প্রান্তে, অর্থাৎ গঙ্গার অববাহিকা অঞ্চলে যে ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলের দিকে এতদিন পর্যন্ত কিন্তু তারা অগ্রসর হতে পারেননি আর্যরা। এরপর যেটা করলো, তারা কিন্তু এই ঘন জঙ্গলকে কেটে সাফ করে সেগুলোকে জনপদ বানাতে শুরু করলেন, এবং সেখানে কিন্তু চাষবাস থেকে শুরু করে সমস্ত মানুষের যে কর্মকাণ্ড তা শুরু হলো। এবং পরবর্তীকালে আমরা জানি ভারতবর্ষের যে প্রাণ কেন্দ্র, এই গ্যাঙ্গেটিক ভ্যালির একটা বিরাট বড় গুরুত্ব আছে আমাদের দেশের ইতিহাসে এবং বর্তমানেও। তো সেক্ষেত্রে এছাড়া আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আয়রনের ব্যবহার প্রসঙ্গে বলছিলাম, আয়রনের ব্যবহার শেখার সাথে সাথে লোহা দিয়ে বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতে শুরু করলো। তার আগে আমি এমনিতেই বললাম যে কৃষি ক্ষেত্রেও বা কৃষি কাজেও উন্নতি করলো আর্যরা, যার ফলে কৃষির উদ্বৃত্ত যখন যে পরিমাণ তারা কনজাম করবে, তার থেকে বেশি যখন উৎপাদন হতে শুরু করলো, তাহলে সঞ্চয় যে বাড়তে শুরু করলো। সঞ্চয় যখন এলো, হাতে এলো ফ্রি টাইম, মনে হলো এরপর কি করা যায়, একে অপরের সাথে যুদ্ধ, নিজেদের যে টেরিটোরিয়াল এক্সটেন্ট, অর্থাৎ রাজ্য বা ট্রাইবের যে এরিয়া তাদের আয়ত্ত আছে, সেটাকে কিভাবে বাড়িয়ে নেওয়া যায়, আরো বেশি বেশি কি করে গবাদি পশু নিজেদের আওতায় আনা যায়, অর্থাৎ দখলে আনা যায়, অন্যের গবাদি পশু কেড়ে নিয়ে। আমরা সেই গল্পও পড়বো, যাকে বলা হয় গাভিষ্টি, একে অপরের গরু কেড়ে নিত যুদ্ধ করে। তো সেই সবের পেছনে কিন্তু এই আয়রন, কারণ লোহা যেমন কৃষিক্ষেত্রে বিপ্লব আনলো,
একইভাবে লোহা কিন্তু অস্ত্র বানিয়ে রাজা সেই লোহার অস্ত্র নিয়ে যুদ্ধেও নেমে পড়লো। তো যাই হোক, এরপর আমরা যেটা দেখবো, কাস্ট সিস্টেম এমার্জ ডিউরিং দিস পিরিয়ড। এরপর পরে এই আয়রনের ইন্ট্রোডাকশন, তার পাশাপাশি কৃষিতে উন্নতি, সাম্রাজ্যের বিস্তার, এইসবের ফলে মেনলি দুটো শ্রেণীর মানুষজনের হাতে প্রভূত ক্ষমতা আসলো, এক হলো ব্রাহ্মণ আর এক হলো ক্ষত্রিয়। তো এই দুই কমিউনিটি নিজেদের যে সোশ্যাল স্ট্যাটাস সেটাকে সলিডিফাই করার জন্য তারা কি করলেন না, এই কাস্ট সিস্টেমকে রিজিড বানালেন, অর্থাৎ সোশ্যাল যে মোবিলিটি অলরেডি এক্সিস্ট করছিল সমাজে সেটাকে কিন্তু বন্ধ করলেন। অর্থাৎ ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হবে, একইভাবে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের ছেলে তার পেশাই বেছে নিতে বাধ্য হবে। তাহলে আমরা এতক্ষণ যে তথ্যগুলো পড়ছিলাম তা হলো আর্লি বেদিক বা যাকে বলা হয় ঋগ্বেদিক পিরিয়ড এবং ল্যাটার বেদিক পিরিয়ডের যে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের পড়া জরুরি সেগুলো আমরা দেখলাম। এরপর দেখবো অ্যাজ এ হোল বেদিক পিরিয়ডে আর্যদের ধর্মীয় চিন্তাভাবনা কি রকম ছিল। আরিয়ান পিপল ওরসিভ ফোর্স অফ নেচার, ওনারা বিভিন্ন রকম যে প্রাকৃতিক শক্তি তার উপাসনা করতেন। আমরা দেখবো অগ্নির উপাসনা, আগুনের উপাসনা, বায়ুর উপাসনা, বায়ুর দেবতা ছিলেন মরুত, তার সম্বন্ধেও আমরা পড়বো। তো এগুলো ওনারা করতেন। এছাড়া নাম্বার অফ গড ওয়াজ 33। আমরা প্রায়শই বলে থাকি 33 কোটি দেবতা, 33 কোটি দেবতা, তা কিন্তু অ্যাকচুয়ালি আদৌ 33 ক্রোড় নয়, 33 কোটি, অর্থাৎ 33 জন উচ্চ কোটির দেবতা তখনও ছিলেন। নাম্বার অফ গড ওয়াজ 33। নেক্সট আমরা কি দেখবো না, ত্রিমূর্তি কনসেপ্ট ওয়াজ ইনভলভ উইথ ল্যাটার ভেদিক পিরিয়ড। এই ল্যাটার ভেদিক পিরিয়ডে মেনলি ত্রিমূর্তি কনসেপ্ট। প্রথমের দিকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের বিরাট প্রভাব ছিল এই তিনজনেরই একসাথে, এটা কিন্তু বলা যায় না, অর্থাৎ ঋগ্বেদিক পিরিয়ডে। কিন্তু ধীরে ধীরে কালক্রমে এই তিনজন কিন্তু প্রমিনেন্স গেইন করেন এবং এই তিনজনই হয়ে ওঠেন প্রধান আরাধ্য দেবতা, এবং তাদেরকে নিয়েই আলটিমেট এই ত্রিমূর্তি কনসেপ্ট যেটা ল্যাটার বেদিক পিরিয়ডে ডেভেলপড হয়। নেক্সট আমরা কি দেখবো না, বেদিক লিটারেচার। বেদিক লিটারেচার অ্যাকচুয়ালি বৈদিক যুগের সমস্ত ইনফরমেশনের সোর্স, এমনকি প্রচুর নলেজ বেস বলা যায়। তার সম্বন্ধে আমরা চলো দেখে নিই কি বলা আছে। আমরা জানি বেদ 4টি, তাদের মধ্যে প্রথম যে বেদের কথা পড়তে হয় তা হলো ঋগ্বেদা, যাকে বলা হচ্ছে ওল্ডেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড। সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সব থেকে প্রাচীন বই হলো এই ঋগ্বেদ। এবং এই বেদ শব্দের উৎপত্তি কিন্তু ভিআইডি, বিদ কথা থেকে। প্রায়শই প্রশ্নে পড়ে থাকে বেদ শব্দটি নেওয়া হয়েছে কোথা থেকে, না বিদ থেকে। বিদ কথার অর্থ হলো নলেজ। তাহলে যদি এটাও জিজ্ঞেস করা হয় যে বেদ কথার অর্থ কি, তা হলো জ্ঞান বা নলেজ, সেখান থেকেই নেওয়া হয়েছে, এই বিদ কথাটি থেকেই নেওয়া হয়েছে বেদ শব্দটি। যাই হোক, আমরা দেখবো ওল্ডেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ঋগ্বেদা। টোটাল নাম্বার অফ হাইমস ওয়াজ 1028। তাহলে এই প্রসঙ্গে কি বলতে হয়, ঋগ্বেদে কিন্তু ছিল প্রচুর মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করে দেবীদেরকে অর্থাৎ প্রাকৃতিক শক্তিকে তুষ্ট করতেন আর্যরা। তো সেখানে কতগুলো মন্ত্রের উল্লেখ আছে এই ঋগ্বেদে, 1028, মতান্তরে 1017। আসলে যেটা হয়েছে এখানে 11টি হাইমস বা মন্ত্র রিপিটেশন আছে, সেই কারণেই যদি আমরা এই 11টিকে বাদ দিয়ে দিই তাহলে 1017টি হবে সেই সংখ্যা। কিন্তু আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে এই 1028ই সংখ্যাগত হবে, কারণ গুণে 1028টি অ্যাকচুয়ালি এখানে মন্ত্র বা হাইমস দেখতে পাওয়া যায়। তাই অপশানে যদি থাকে, যে প্রশ্ন থাকে এইরকম হাউ মেনি হাইমস আর দেয়ার ইন ঋগ্বেদা, এবং অপশানে যদি 1028 থাকে তাহলে অবশ্যই সেটাই হবে আমাদের আনসার। নেক্সট আমরা চলে যাব কোথায়, ঋগ্বেদা ইজ ডিভাইডেড ইন্টু 10 মন্ডলাস। মন্ডলা কথার অর্থ হলো বুক। এমনিতে মন্ডলা বলতে বোঝায় সার্কেল বা বৃত্ত, কিন্তু মন্ডলস বলতে বোঝায় বুকও। তবে আমাদের সুবিধার্থে আমরা মন্ডলকে চ্যাপ্টারের সাথে কল্পনা করতে পারি বা তুলনা করতে পারি। যে ঋগ্বেদকে যদি একটা বই ধরি সমগ্র, তাকে 10টা খণ্ডে ভাগ করা হয়েছিল, বা 10 মন্ডলস আর দেয়ার। ওকে, এই মন্ডলগুলোর মধ্যে যে 10th মন্ডল, সেখানে উল্লেখ আছে কি না, পুরুষ সুক্ত হাইম। খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা জানতে পারি যে কিভাবে কাস্ট সিস্টেমের উদ্ভব হয়েছে। এই পুরুষ সুক্ত হাইমে মেনলি উল্লেখ করা হয়েছে যে পুরুষ, অর্থাৎ মহাপুরুষ, কসমিক ফিগার, তিনি হলেন ব্রহ্মা। ব্রহ্মার কিভাবে মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে অর্থাৎ হস্ত থেকে ক্ষত্রিয়, এবং জঙ্ঘা থেকে অর্থাৎ থাই থেকে বৈশ্য, এবং পদযুগল অর্থাৎ এক্স্যাক্টলি ফুট থেকে কিভাবে শূদ্রের উৎপত্তি হয়েছে। তাই মাথায় রাখতে হবে এই 10th মন্ডল, এখানে আছে এই পুরুষসূক্ত হাইম, এবং এখানেই উল্লেখ আছে কাস্ট সিস্টেমে। এখানে একটা ছোট্ট ক্ল্যারিটির জন্য তথ্য তোমাদের দিয়ে রাখি। আমি প্রথমেই পড়ানো শুরুতে বলেছি যে ঋগ্বেদা রচনা হয়েছে ঋগ্বেদিক পিরিয়ডে, অর্থাৎ 1500 to 1000 BC-র মধ্যে, যে সময় কিন্তু সমাজে কাস্ট সিস্টেম ছিল না।
আবার এখানে দেখো যেন মনে হবে কনফ্লিক্টিং এই তথ্যটা, যে তার মধ্যে ঋগ্বেদের মধ্যে একটা মণ্ডল হলো 10th মণ্ডল, যেখানে পুরুষ সুক্ত হাইমের কথা উল্লেখ আছে, এবং সেখানে বলা হচ্ছে এটাই নাকি অরিজিন অফ কাস্ট সিস্টেম, যেখানে আমরা কাস্ট সিস্টেমের অর্থাৎ যে রিজিড সোশ্যাল স্ট্রাকচার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের, তার সম্বন্ধে আমরা জানতে পারি পুরুষ সুক্ত হাইমে। তাহলে এই তথ্য দুটো মনে হচ্ছে কনফ্লিক্টিং, কিন্তু আদতে তা নয়। ঋগ্বেদ মেনলি যে মূল কাঠামোটা সেটা লেখা হয়েছিল ঋগ্বেদিক পিরিয়ডেই, অর্থাৎ 1500 টু 1000 বিসির মধ্যে, আর্লি বেদিক পিরিয়ডে যাকে বলা যেতে পারে। এর মধ্যে ঋগ্বেদের যে 10টা মণ্ডল বললাম, তার মধ্যে ফার্স্ট এবং 10th মণ্ডল, এই দুটো মণ্ডল কিন্তু পরবর্তীকালে অর্থাৎ ঋগ্বেদিক যুগের পরে লেটার বেদিক পিরিয়ডে অ্যাড হয়েছিল। তাহলে এখানে নির্ঘাত আবার সেই বৃত্ত কমপ্লিট হয়ে যায়। আমি আগেই বলেছিলাম লেটার বেদিক পিরিয়ডেই কিন্তু কাস্ট সিস্টেমের এমার্জেন্স। নেক্সট আমরা চলে যাব কোথায় না, সামবেদ সম্বন্ধে আমরা জানবো, যাকে বলা হচ্ছে অরিজিন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আসলে ঋগ্বেদে যে আমরা 1028 হাইমসের কথা পড়লাম, সেই মন্ত্রগুলোকেই কিভাবে গানের সুরে গাইতে হবে, তার যে নোটেশন, সেটাই কিন্তু ব্যাখ্যা করা আছে এই সামবেদে। তাই এই কারণেই বলা হচ্ছে যে সামবেদ ছিল ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের উৎস বা অরিজিন। নেক্সট আমরা যে বেদ সম্বন্ধে পড়বো তা হলো ইয়ুর্বেদ। একে বলা হচ্ছে প্রেয়ার বুক। এখানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে মুনি ঋষিরা যে যজ্ঞ করতেন তার পুঙ্খানুপুঙ্খ পদ্ধতি, অর্থাৎ পদ্ধতিগত ব্যাখ্যা বা বলতে পারো স্টেপ বাই স্টেপ গাইড বা কুকবুক বলা যেতে পারে, এটা হলো এই যয়ুর্বেদা, যেখানে যজ্ঞ করতে গেলে কি কি পন্থা অবলম্বন করতে হবে, কি তার পদ্ধতি হওয়া উচিত, তার ব্যাখ্যা আছে। এবং এটা কিন্তু প্রোস এবং ভার্স অর্থাৎ গদ্য এবং পদ্য নিয়ে রচিত। নেক্সট আমরা যে বেদ সম্বন্ধে পড়বো তা হলো অথর্ববেদা, যাকে বলা হয় নন আরিয়ান টেক্সট। এবং যেটা এখানে দেখার বিষয়, সাবজেক্ট ম্যাটার এখানে ছিল ব্ল্যাক ম্যাজিক, এছাড়া বলতে পারো স্পেল অ্যান্ড মেডিসিন। এবং এই কারণেই আমরা দেখবো পরের তথ্য অরিজিন অফ মেডিকেল সায়েন্স বলা হচ্ছে এই অথর্ববেদাকে। চলে যাই আমার পরের যে তথ্য, সেখানে আমরা যে 4খানা বেদের কথা বললাম, ঋক সাম যজু অথর্ব, তারা কিন্তু প্রত্যেকে আবার 4টে অংশে বিভক্ত। তা হলো কি কি, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্য এবং উপনিষদ। সংহিতার মধ্যে ছিল মন্ত্রস অ্যান্ড হাইমস, মন্ত্র অর্থেই হাইম অর্থাৎ বিভিন্ন শ্লোক। ব্রাহ্মণের মধ্যে ছিল রিচুয়াল এক্সপ্লেনেশন, কিভাবে কোনো রিচুয়াল পালন করতে হবে তার ব্যাখ্যা। আরণ্যকের মধ্যে ছিল ফরেস্ট টেক্সট, অর্থাৎ যে মুনি ঋষিরা তারা অরণ্যে গিয়ে যেভাবে ধ্যানরত অবস্থায় থাকতেন, তার যে পথ প্রথা পন্থা বা পদ্ধতিগত ব্যাখ্যা, সেগুলো আছে এই আরণ্যকে। এবং উপনিষদে আছে স্পিরিচুয়াল ফিলোসফি, অর্থাৎ যে মুনি ঋষিরা অরণ্যে বসবাস করতেন তাদের যে চরম উপলব্ধি, তাই বলা যেতে পারে এই উপনিষদের বিষয়। তাহলে এরপর আমরা যেটা দেখবো কিছু এই ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদের সম্বন্ধে আরো কিছু ইম্পর্টেন্ট তথ্য। যেমন ব্রাহ্মণ ছিল ফুলি রিটেন ইন প্রোজ, পুরোপুরি গদ্যে রচিত। উপনিষদ প্রসঙ্গে বলতে হয় নাম্বার অফ উপনিষদ ওয়াজ 108, 108টি উপনিষদ আছে। এবং আমরা জানি হিন্দু মাইথোলজিতে 108 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, কারণ কৃষ্ণের 108 নাম মনে রাখার সুবিধার্থে আমি তোমাদের এখানে এটা উল্লেখ করলাম। নেক্সট আমরা কি দেখবো না, নোন অ্যাজ বেদান্ত। উপনিষদকে বলা হয় বেদান্ত, বেদের শেষ অংশ, বেদের অন্ত। কারণ আমরা একটু আগেই বললাম যে প্রত্যেকটি বেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এই 4টি ভাগে বিভক্ত, তাহলে শেষ ভাগটাই হলো বেদান্ত। নেক্সট আমরা যেটা দেখবো, একে বলা হচ্ছে কি না অরিজিন অফ ফিলোসফি। আগের এতেও আমি একটু আগেই বললাম যে এখানেই ছিল অ্যাকচুয়ালি ফিলোসফি অর্থাৎ দর্শন, এবং দর্শনের উৎসই হলো এই উপনিষদ। এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য যেখান থেকে প্রায়শই কোশ্চেন পড়ে থাকে এবং প্রিভিয়াস ইয়ার ফলো করলে দেখবে মাল্টিপল টাইমস এই কোশ্চেন রিপিট হয়েছে, সত্যমেব জয়তে। আমাদের যে ন্যাশনাল এমব্লেমে যে কথাটা লেখা থাকে খুবই গুরুত্বপূর্ণ, সত্যের জয় চিরকাল, সত্যমেব জয়তে, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে না একটি উপনিষদ থেকেই, তা হলো মুন্ডক উপনিষদ। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, অবশ্যই মাথায় রাখতে হবে। এছাড়া চলে যাব আমরা পরের যে পুঁথি বা তথ্য স্ক্রিপচার, তার নাম হলো শুল্ভ সূত্র। তার সম্বন্ধে পড়বো, একে বলা হচ্ছে অরিজিন অফ ভেদিক ম্যাথমেটিক্স। শুল্ভ সূত্রতে আসলে যে যজ্ঞ বেদিগুলো, তার যে জ্যামিতিক মাপ, সেগুলো কিন্তু ব্যাখ্যা করা ছিল। এমনকি বুধায়নের শুল্ভসূত্র একটি গুরুত্বপূর্ণ শুল্ভসূত্র, যেখানে পিথাগোরাইয়ান যে থিওরেম, তা কিন্তু পিথাগোরাসের থেকে বহু আগেই ব্যাখ্যা করে গেছেন বুধায়ন। খুবই গুরুত্বপূর্ণ এই শুল্ভসূত্র, কারণ এখানে বলা হচ্ছে কি অরিজিন অফ ভেদিক ম্যাথামেটিক্স। নেক্সট আমরা পড়বো পুরাণ সম্বন্ধে। পুরাণ সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিবল, কারণ আমরা পৌরাণিক গল্পপত্র শুনতে ভালোবাসি। নাম্বার অফ পুরাণস কতগুলো ছিল না 18, অর্থাৎ 18টি। নেক্সট আমরা চলে যাব কোথায় না, 4 উপবেদস। 4টা যে বেদ পড়েছিলাম আমরা, ঋক সাম যজু অথর্ব, তাদের আবার রেসপেক্টিভ উপবেদসও ছিল। সেগুলো কি কি না, আয়ুর্বেদা আমাদের পরিচিত নাম,
ডিলিং উইথ মেডিসিন, উপবেদা অফ ঋগ্বেদা। তাহলে কার সাথে অ্যাসোসিয়েটেড? না ঋগ্বেদের সাথে অ্যাসোসিয়েটেড। নেক্সট কি? না গন্ধর্ব বেদা, ডিলিং উইথ আর্ট অ্যান্ড মিউজিক। স্বাভাবিকভাবেই বলে দেওয়া যায় এটা সামবেদের সাথে অ্যাকচুয়ালি রিলেটেড গন্ধর্ব বেদা, কারণ আর্ট এবং মিউজিক হলো এর মুখ্য বিষয়। নেক্সট আমরা চলে যাবো কোথায়? না ধনুর্বেদা, ডিলিং উইথ দ্য আর্ট অফ ওয়ারফেয়ার, যুদ্ধের যে নীতি তা এখানে, বা তার যে আর্ট ফর্ম, আর্ট অফ ওয়ারফেয়ার, সেটা এখানকার আলোচ্য বিষয়। এবং যজুর্বেদের উপবেদ হিসাবে বলা হচ্ছে যে ধনুর্বেদাকে। নেক্সট আমরা পড়বো অর্থশাস্ত্র, বা অনেক ক্ষেত্রে একে স্থাপত্য বেদাও বলা হয়। এবং এর মুখ্য বিষয় কি হলো? সায়েন্স অফ গভর্নেন্স, ইকোনমিক্স অ্যান্ড স্টেট ক্রাফট, বা অনেক ক্ষেত্রে আবার একে সায়েন্স অফ আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংও বলা হয়, যেহেতু স্থাপত্যবিদ্যার সাথে একে কোরিলেট করতে পারবে সহজে। এবং একেও বলা হচ্ছে উপবেদ অফ অথর্ববেদ। তাহলে আমরা 4টি উপবেদ সম্বন্ধেও পড়লাম। নেক্সট আমরা পড়বো 6 স্কুলস অফ ফিলোসফি, অর্থাৎ ষড়দর্শন সম্বন্ধে। কি কি সেই ষড়দর্শনের নাম এবং তাদের প্রণেতা কারা? যেমন সাংখ্য স্কুল অফ ফিলোসফি ফাউন্ডার হলেন কপিল, এবং একেই বলা হচ্ছে ওল্ডেস্ট স্কুল অফ ফিলোসফি। এবং ন্যায় বাই গৌতম ন্যায় পার্টিকুলার যে স্কুল অফ ফিলোসফি বা স্কুল অফ থট, তার তিনি প্রবক্তা ছিলেন। এছাড়া আমরা দেখবো যোগ বাই পতঞ্জলি, আমাদের কাছে কমন নাম। এছাড়া বৈশেষিক বাই কনাদ, যাকে বলা হচ্ছে অরিজিন অফ ফিজিক্স। আমরা জানি যে কনাদ অতি প্রাচীনকালে এই বেদিক পিরিয়ডেই পরমাণুর ধারণা দিয়ে গেছেন, তাই এই কারণেই আমরা বৈশেষিককে বলছি অরিজিন অফ ফিজিক্স। এছাড়া আমরা পড়বো পূর্ব মীমাংসা, যার প্রবক্তা ছিলেন জৈমিনী, এবং উত্তর মীমাংসা, যার প্রবক্তা ছিলেন ব্যাসদেব। এগুলো আমাদের মনে রাখতে হবে, এই সিক্স স্কুলস অফ ফিলোসফি বা স্কুলস অফ থটস। নেক্সট আমরা চলে যাব কোথায়? না 4 স্টেজেস অফ লাইফ। আমরা জানি ঋগ্বেদিক পিরিয়ডে এবং ল্যাটার বেদিক পিরিয়ডেও প্রত্যেক মানুষ এই 4টে স্টেজের মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হতো। সেগুলো কি? না ব্রহ্মচর্য, স্টুডেন্ট লাইফ, গার্হস্থ অর্থাৎ ম্যারিড লাইফ, এবং বানপ্রস্থ অর্থাৎ লাইফ ফর সার্ভিস টু দ্য আদার্স, অন্যের সেবায় সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে বানপ্রস্থের সময় মানুষ জীবন অতিবাহ করত। এছাড়া ছিল সন্ন্যাস অর্থাৎ ফরেস্ট লাইফ, যখন বানপ্রস্থের কাজও শেষ অর্থাৎ সোশ্যাল সার্ভিসও আর দেওয়ার মতো কিছু নেই, তখন তারা জনসমাগম থেকে অর্থাৎ জনপদ থেকে দূরে সরে গিয়ে অরণ্যে জনাকীর্ণ এরিয়াতে সন্ন্যাস গ্রহণ করতেন, ফরেস্ট লাইফ। নেক্সট আমরা কোথায় যাব? না 4 বার্নার্স, যা ল্যাটার বেদিক পিরিয়ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, কারণ এটা রিজিড আকার ধারণ করেছিল। আমি আগেও অলরেডি উল্লেখ করেছি ল্যাটার বেদিক পিরিয়ডে। এবং এগুলো কি কি নাম আমি জানি, আমরা অলরেডি আলোচনা করেছি, তবু আরেকবার এখানে দেখে নিই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যস অ্যান্ড শূদ্রস, দোজ আর দ্য 4 বার্নার্স অফ আওয়ার সোসাইটি। নেক্সট আমরা কি দেখবো? না ইম্পর্টেন্ট টার্মিনোলজি। বেশ কিছু ইম্পর্টেন্ট শব্দ আমাদের জানতে হবে, এবং তাদের এই বেদিক পিরিয়ডের কনটেক্সটে তাদের অর্থ কি ছিল সেগুলোও আমাদের জেনে নেওয়া উচিত। এদের মধ্যে অবশ্যই ম্যাক্সিমামই নির্ঘাত সংস্কৃত শব্দ। কি কি সেগুলো? না কুলো মিন্স ফ্যামিলি, আমরা এখনো ব্যবহার করি কুল কথাটা। নেক্সট শব্দ হলো গ্রামণী, চিফ অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের যিনি প্রধান বা মাথা বা হোতা তাকেই বলা হচ্ছে গ্রামণী। নেক্সট আমরা দেখবো কিনা গৃহপতি, হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির যিনি প্রধান তাকে বলা হচ্ছে গৃহপতি। এছাড়া ভিস হলো কি? না ভিস হলো এগ্রিগেট অফ ভিলেজেস, বেশ কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠতো ভিস। জন কথার অর্থ হলো ট্রাইব, অর্থাৎ জনগোষ্ঠী। আমরা এখনো জনগোষ্ঠী শব্দটা ব্যবহার করি নির্ঘাত, সেই ট্রাইব তাকেই বলা হচ্ছে জন। এছাড়া রাজন, যিনি জনের চিফ বা প্রধান তাকেই বলা হচ্ছে রাজন, অর্থাৎ চিফ অফ দ্য ট্রাইব, চিফ অফ দ্য জন, তিনি হলেন রাজন। নেক্সট দেখবো সূত্রধর কথার অর্থ হলো কার্পেন্টার হলেন ছুতরের বা কার্পেন্টারের এই সময় সূত্রধরের কিন্তু বিরাট ভূমিকা ছিল সমাজে, গুরুত্বপূর্ণ সোশ্যাল স্ট্যাটাস তিনি এনজয় করতেন ওনারা। কারণ সূত্রধর যে প্রোডাক্ট তৈরি করতেন অর্থাৎ রথ, সেই রথের কিন্তু যুদ্ধ বিগ্রহে বিরাট বড় ভূমিকা ছিল, সেই কারণেই। নেক্সট আমরা চলে যাবো কোথায়? পানি কথার অর্থ হলো ট্রেডার, অর্থাৎ ব্যবসায়ী, যারা ব্যবসা বাণিজ্য করতেন। এছাড়া দেখবো বলি কথা হলো এক ধরনের ট্যাক্স অ্যাকচুয়ালি, তবে এই সময় বলি কিন্তু বাধ্যতামূলক কোনো ট্যাক্স ছিল না। রাজনকে তার অর্থাৎ ট্রাইবের যে সদস্যরা তারা খুশি হয়ে যে উপঢৌকন, কলাটা, মূলটা, কচুটা দান করতেন বা উপঢৌকন বা ভেট হিসেবে দিতেন, তাকেই বলা হচ্ছে বলি। নেক্সট আমরা দেখবো মনা অ্যান্ড নিস্কো, দোজ আর দ্য কারেন্সি অফ ঋগ্বেদিক পিরিয়ড। ঋগ্বেদিক পিরিয়ডের যে মুদ্রা তার নাম ছিল মনা অ্যান্ড নিস্কো। এছাড়া দেখবো ব্রিহি কথার অর্থ হলো প্যাডি, অর্থাৎ ধান বলতে বোঝাতো, ব্রিহি বলতে বোঝাতো ধানকে। এছাড়া গোধুম কথার অর্থ হলো হুইট। নেক্সট দেখবো আমরা শতনিত্র, এই টাইপ অফ বোর্ড ডিভেন বাই 100 বোর্ডম্যান। শতনিত্র অর্থাৎ এমন এক বিরাট আকৃতির বোর্ড যেটা কিন্তু 100 জন লোক মিলে বাইতে হতো। নেক্সট আমরা দেখবো নিগম কথার অর্থ হলো ট্রেড গিল্ড, অর্থাৎ বাণিজ্য সংস্থা। এখনো আমরা বাণিজ্য নিগম বা বণিক সংস্থাগুলোকে নিগম বলি ডেকে থাকি।
এছাড়া দেখবো আমরা অয়স, অয়স কথার অর্থ হলো কপার। এছাড়া কৃষ্ণ অয়স, আয়রন, তাকে বলা হতো কৃষ্ণ অয়স। পুরো, পুরো কথার অর্থ হলো ফোর্ট অর্থাৎ দুর্গ, যে সিটাডেল বা ফোর্ট বলতে আমরা যাকে বলতাম তাই হলো পুরো। এখনো আমরা অন্তঃপুর কথাটা ব্যবহার করি, গৃহের অন্তঃস্থল। নেক্সট আমরা দেখবো গোপা। গোপা কথার অর্থ হলো ট্রাইবাল কিং, যিনি ট্রাইবদের রাজা, তিনি হলেন গোপা। গোধূলি অর্থাৎ তৎকালীন সময়ে একে বলা হতো মেজারমেন্ট অফ টাইম। গভ্যুতি, মেজারমেন্ট অফ ডিস্টেন্স অর্থাৎ দূরত্বের মাপ। এছাড়া দেখবো গাভিষ্টি, গাভিষ্টি কথার অর্থ হলো ইন সার্চ অফ কাউ। এখানে লেখা আছে ইন সার্চ অফ কাউ, দেখে মনে হবে যেন গরুর সন্ধান, কারো গরু হারিয়ে গেছে, গরু খুঁজতে যা গেছে বোধহয়, সে তাহলে বলবে আমি গাভিষ্টিতে যাচ্ছি, কিন্তু তা আদৌ নয়। যেটা ছিল আসলে গরু, আমি আগেও উল্লেখ করেছি, আর্যদের কাছে ছিল কিন্তু খুবই প্রেসাস একটা অ্যাসেট, খুবই মূল্যবান এক সম্পদ, এবং তাকে রক্ষা করা এবং প্রয়োজনের তাকে অন্য ট্রাইবের সাথে বা জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে তাদের গরু কেড়ে নেওয়ার সুযোগ হলে সেগুলো কেড়ে নাও, এই যে চিন্তা ভাবনা, সেটাই কিন্তু গাভিষ্টি, এই প্রচেষ্টাকেই বলা হচ্ছে গাভিষ্টি। নেক্সট আমরা কি দেখবো না হলা এবং শিরো কথার অর্থ হলো প্লাও অর্থাৎ লাঙল। আমরা জানি হলধর, এই হল থেকেই নির্গত হলধর, হলধর কথা বলা হয়, যার কাঁধে আমরা জানি হলধর, তার অস্ত্র হলো এই লাঙল। এছাড়া আমরা কি দেখবো কৃষ্টি, কৃষ্টি কথার অর্থ হলো পিপুল। এছাড়া ভাগদুগ কথার অর্থ হলো ট্যাক্স কালেক্টর, তিনি আসলে ট্যাক্স কালেক্ট করতেন। এছাড়া সুতো, সুতো কথার অর্থ হলো চ্যারিওটার। এছাড়া আমরা দেখবো সংঘাহিত্রী কথার অর্থ হলো ট্রেজারার অর্থাৎ কোষাধ্যক্ষ। এতক্ষণ আমরা দেখছিলাম যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট শব্দ, ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি এবং তাদের অর্থ। এরপর আমরা পড়বো ইম্পর্ট্যান্ট গডস, যে 33 জন আমরা তাদের কথা আমরা এখানে পড়ি। যেমন প্রথম যে গুরুত্বপূর্ণ ভগবানের কথা পড়ছি বা গডের কথা, তিনি হলেন ইন্দ্র, তার আরেক নাম পুরন্দর। ইম্পর্টেন্ট তথ্য, পুরন্দর এই কারণে বলা হয়, তিনি পুর বা ফোর্ট ডিস্ট্রয় করতে পারতেন, ডিস্ট্রয়ার অফ ফোর্ট। একটু আগে আমরা পড়লাম পুর কথার অর্থ হলো ফোর্ট অর্থাৎ দুর্গ, তিনি দুর্গ ধ্বংসকারী, এই কারণেই বলা হয়। অনেকে মনে করেন, ঐতিহাসিকরা বিভিন্ন রকম কারণ আছে বলে ব্যাখ্যা করেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ধ্বংসের পেছনে। কেউ বলেন যে সিন্ধু নদে বারবার বন্যা হওয়ার ফলে ধ্বংস হয়ে যায় এই সভ্যতা। কেউ বলেন যে সিন্ধু নদ হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করার ফলে এখানে জলের অভাবে খরা সৃষ্টি হয় এবং যার ফলে এই সভ্যতা ধ্বংস হয়ে যায়। কেউ বলেন যে এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন তা দুর্বল হয়ে পড়ে, যার ফলে এখানে চরম নৈরাজ্যের শুরু হয় এবং যার ফলে এখানে বৃহৎ যুদ্ধ বা দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, কাটমানি এইসবের ফলে ধ্বংস হয়ে যায় এই সভ্যতা। আবার কারো কারো মতে, যেটা এখানে বলা, এতক্ষণ জাস্ট স্টেজ তৈরি করছিলাম বলার জন্য, যে ইন্দ্র বা পুরন্দর, কেন এই প্রসঙ্গে বলছি, যে অনেকে মনে করেন আর্যরা এই সভ্যতা ধ্বংসের পেছনে, তারাই বহিঃশত্রু, তারা বাইরে থেকে এসে আক্রমণ করেন এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে, অর্থাৎ যে দুর্গ ঘেরা, প্রাকার ঘেরা, সিটাডেল দিয়ে ঘেরা যে শহরগুলো ছিল আর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সেই শহরগুলোকে কিন্তু ধ্বংস করে এই আর্যরা। এবং সেই আর্যদের দেবতাকে না ইন্দ্র, যাকে বলা হচ্ছে পুরন্দর, তিনি হলেন ডেস্ট্রয়ার অফ ফোর্ট অর্থাৎ দুর্গ ধ্বংসকারী। তাকে এছাড়া বলা হয় রেন গড অর্থাৎ বৃষ্টির দেবতা। এছাড়া তাকে বলা হচ্ছে থান্ডার গড, বজ্রের দেবতা, আমরা এটাও জানি, বর্তমানেও তিনি বজ্রের দেবতা হিসাবে আরাধ্য। এছাড়া দেখবো মোস্ট পপুলার গড, তিনি ছিলেন বৈদিক যুগের সব থেকে জনপ্রিয় দেবতা, কারণ 250 হাইমস ওয়ার ডেডিকেটেড টু হিম। যে 1028 আমি হাইমসের কথা বললাম ঋগ্বেদে আছে, তাদের মধ্যে 250টা হাইম একা তার উদ্দেশ্যেই, ইন্দ্রের স্তুতিতেই রচিত হয়েছে বা তাকেই উৎসর্গ করা হয়েছে। নেক্সট আমরা কি দেখবো না পরের যে ইম্পর্টেন্ট দেবতা অগ্নি, তিনিও একজন গুরুত্বপূর্ণ দেবতা। তাকে বলা হচ্ছে কি না ফায়ার গড অর্থাৎ আগুনের দেবতা অগ্নি, এবং তাকে কনসিডার করা হয় ব্রাহ্মীণ গড হিসাবে। এই কারণেই ব্রাহ্মীণ গড বলা হয়। আমরা ব্রাহ্মীণ বলতে কি বুঝি? ব্রাহ্মণরা হলেন ভগবান এবং সাধারণ মানুষ অর্থাৎ অব্রাহ্মণদের মধ্যে যোগসূত্র স্থাপনকারী। তিনি ভগবানের জন্য যে ভেট বা উপঢৌকন, যা সাধারণ মানুষ ভগবানের কাছে পাঠাতে চায়, সেটা উপঢৌকন হতে পারে বা প্রেয়ার হতে পারে, সেটা ব্রাহ্মণের থ্রু দিয়েই ভগবানের কাছে পৌঁছায় বলে আমাদের ধারণা। ঠিক একইভাবে যদি আগুনের যে ফাংশনালিটি তোমরা মানে আমরা তো জানি যে আগুনে কোনো কিছু আহুতি দিলে কি হয়, তা ধোঁয়ায় ওপরে উঠে যায়, এবং ভগবানরা কোথায় থাকেন? ওপরে, অর্থাৎ স্বর্গে, অর্থাৎ প্যারাডাইসে, সেখানে তাদের স্বর্গে তাদের অধিষ্ঠান। তো স্বাভাবিকভাবেই আগুনে বা অগ্নিদেবকে কোনো কিছু আহুতি দিলে সেটাই কিন্তু ভগবানের কাছে পৌঁছে যায়। এই কল্পনা থেকেই তাকে কনসিডার করা হচ্ছে অ্যাজ ব্রাহ্মীণ গড। নেক্সট আমরা চলে যাবো কোথায়? 200 হাইমস ডেডিকেটেড টু হিম, 200টি মন্ত্র বা হাইমস, ঋগ্বেদের যে 1028খানা মন্ত্র আছে তার মধ্যে 200টি মন্ত্র তার উদ্দেশ্যে, তার স্তুতিতে উৎসর্গীকৃত। নেক্সট আমরা পড়বো পরের ইম্পর্টেন্ট গড বরুণ প্রসঙ্গে, তাকে বলা হচ্ছে গড অফ ওয়াটার, জলের দেবতা। আমরা বৃষ্টির দেবতা পড়লাম ইন্দ্র, কিন্তু উনি হলেন জলের দেবতা। বৃষ্টি এবং জলের মধ্যে ফারাক আছে। নেক্সট আমরা কি দেখবো না চিপ আরিয়ান গড,
তাকে বলা হচ্ছে কি না চিফ আরিয়ান গড। নেক্সট আমরা যে পরের গড ভগবান সম্বন্ধে জানবো, আমি এই কারণে গড শব্দের উপর গুরুত্ব দিলাম, জোর দিয়ে বললাম, কারণ অনেকের ধারণা উনি হলেন গডেস, উনি কিন্তু সোমদেব বা সোমা এখানে উচ্চারণ করা হচ্ছে, বাট উনি হলেন গড। এবং তাকে বলা হচ্ছে কিনা গড অফ প্ল্যান্টস। এবং সোমরসের কথা হয়তো আমরা শুনে থাকবো অনেকেই, সোমরস ওনার নাম থেকেই উনি হলেন গড অফ প্ল্যান্টস। এবং এক বিশেষ ওই প্ল্যান্ট থেকে কিন্তু এই সোমরস, যাকে বলা হচ্ছে একরকম এক এনার্জি ড্রিঙ্ক, যেটা ইন্দ্রের খুব প্রিয় ছিল। ইন্দ্রদেব এই এনার্জি ড্রিঙ্ক পান করার পরেই ডেমন অর্থাৎ রাক্ষসদের ধ্বংস করতেন বা তাদেরকে পরাস্ত করতেন। তো সেই সোমা থেকেই সোমরস, এবং সেই কারণে তিনি গড অফ প্ল্যান্টস। এছাড়া আমরা কি দেখবো, 9th মন্ডলের ঋগ্বেদের আমরা 10th মন্ডলের কি আছে, পুরুষ সূক্ত আমি পড়েছিলাম, সোর্স অফ কাস্ট সিস্টেম। এবার যেটা দেখছি এখানে 9th মন্ডলে আছে, ঋগ্বেদে 9th মন্ডলে আছে, কে বলা হচ্ছে সোমা মন্ডল। এবং স্বাভাবিকভাবেই এই 9th মন্ডল সোমদেবকেই উৎসর্গীকৃত করা হয়েছে, তার স্তুতিতেই উৎসর্গীকৃত। আমি এইভাবে যখনই কোনো নতুন ডেটা, যেমন এখানে 9th মন্ডল সম্বন্ধে বললাম, সাথে সাথেই আমি 10th মন্ডলে আগে কি পড়েছি আবার রিভিশন করছি। তোমাদের মনে হতে পারে যে এর তো কোনো প্রয়োজন নেই, সময়ের অপচয়, কিন্তু জাস্ট তোমাদেরকে থট প্রসেসটা কি হওয়া উচিত বোঝানোর জন্য এই আমার প্রয়াস। মাইন্ড ম্যাপ তৈরি করার জন্য, বা বলবো ইন্টারলিঙ্কিং এর জন্য, মাথার মধ্যে যাতে সহজে গেঁথে যায়, কোনো কারণে একটা ডেটা ভুলে গেলেও যাতে টান মারলে অন্য একটা ডেটা থেকে আগের ডেটাটা ভুলে যাওয়া তথ্যটা বেরিয়ে আসে, সেই কারণেই একটা ডেটাকে অন্য ডেটার সাথে লিঙ্ক করে দাও। ইন্টারলিঙ্কিং বিরাটভাবে গুরুত্বপূর্ণ। দেখবে যেটা এই মুহূর্তে তো জাস্ট প্রিপারেশনের শুরুর দিকে আমরা পড়ছি, কিছু মাত্র ক্লাস আমাদের হয়েছে, কয়েকটি মাত্র ডেটা আমাদের মাথায় ঢুকিয়েছি আমরা, এরপর প্রচুর পরিমাণ তথ্য আমাদের মাথায় ধীরে ধীরে জমা হবে, কিন্তু আমাদের যে ব্রেন ক্যাপাসিটি তা কিন্তু সীমিত। অতএব মাথায় এগুলোকে সঞ্চয় করে রাখা এবং পরীক্ষার সময় মাথা থেকে রিট্রিভ করা কিন্তু একটা আর্ট, এবং সেটা করতে পারার জন্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারলিঙ্কিং। আমাদের যেটা প্রথমত মনে হবে যে পড়ার পর আমি প্রথমে তো যখন পড়ছি তখন মনে থাকছে, জাস্ট 1-2 দিন পর, 3 দিন পর, 1 সপ্তাহ পর সেটা ভুলে যাচ্ছি। খুব স্বাভাবিক, এতে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। বারবার রিভিশন দিতে হবে, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যা বললাম, সব সময় চেষ্টা করতে হবে একটা ডেটাকে অন্য ডেটার সাথে যদি সম্ভব হয় লিঙ্ক করার, সংখ্যা দিয়ে লিঙ্ক করা, যদি অন্য কোনোভাবে লিঙ্ক, যেমন এখানে বললাম 9th মন্ডল, ওখানে 10th মন্ডলে কি ছিল, এভাবে লিঙ্ক করতে হবে। ওকে, চলো নেক্সট টপিকে আমরা চলে যাই। নেক্সট যে ভগবানের কথা পড়বো তার নাম মরু, তিনি ছিলেন গড অফ স্টর্ম। পরের যে দেবতা সম্বন্ধে আমরা পড়বো তিনি হলেন দায়ুস। দায়ুস ছিলেন গড অফ হেভেন, তিনি স্বর্গের দেবতা, বা তাকে গড অফ স্কাইও বলা হয়, আকাশের দেবতা। নেক্সট যেটা দেখবো তিনি হলেন ওল্ডেস্ট আরিয়ান গড, তাহলে তিনি সব থেকে প্রবীণ আর্যদের দেবতা। নেক্সট আমরা দেখবো সাবিত্রী। সাবিত্রী ছিলেন গড অফ লাইট। এনার সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে যে উনি হলেন গডেস, কিন্তু তা নয় আদপে, উনি কিন্তু গড, ভগবান, এবং ওনাকে বলা হচ্ছে গড অফ লাইট। গায়ত্রী হাইমস মেনশন ইন 3rd মন্ডল অফ ঋগ্বেদা ডিভোটেড টু হিম। এবং অলরেডি আমরা 9th এবং 10th মন্ডলে কি কি আছে পড়ে ফেলেছি। এখানে ঋগ্বেদের যে 3rd মন্ডল, সেখানে কিন্তু ওনাকে উদ্দেশ্য করে গায়ত্রী হাইম উৎসর্গকৃত করা আছে, এবং তার উল্লেখ এই 3rd মন্ডলে আছে। এবং এই গায়ত্রী হাইম কে রচনা করেছিলেন না, রিটেন বাই বিশ্বামিত্র। এই বিশ্বামিত্রের কথা আমরা আজকের ক্লাস শুরুর দিকেই পড়লাম, ব্যাটেল অফ 10 কিংস। সেখানে আমরা যে 10 রাজার সাথে সুদাসের যুদ্ধ হয়েছিল, সেই 10 রাজার পক্ষ নিয়েছিলেন যে সেজ বা ঋষি, তিনি হলেন ঋষি বিশ্বামিত্র। নেক্সট আমরা কি দেখবো না, পরের যে দেবী তিনি হলেন অদিতি, তিনি হলেন মাদার অফ গডস, সমস্ত ভগবানদের তিনি হলেন মা। নেক্সট আমরা দেখবো কোথায় না, চলে যাব পরের টপিক বা পরের দেবতা রুদ্র, তিনি হলেন গড অফ ডিস্ট্রাকশন। তাকে এছাড়া নন আরিয়ান গড হিসাবেও কল্পনা করা হতো। পরবর্তীকালে তিনি শিব নামে পপুলার হন, এবং আমরা আগেও বলেছি যে ত্রিমূর্তি কনসেপ্ট, অর্থাৎ ল্যাটার বেদিক পিরিয়ডে যা ডেভেলপ হয়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার মধ্যে সেই মহেশ্বরই হলেন আমাদের এই পপুলার শিব মহাদেব। নেক্সট আমরা পড়বো অশ্বিনী ব্রাদার্স সম্বন্ধে, এবং ইনি আমাদের লিস্টের শেষ দেবতা এখানে আপাতত। ইনি না বলে এনাদের বলা উচিত, কারণ এনারা ছিলেন 2 ভাই ব্রাদার্স, এবং গড ট্রিটেড অ্যাজ ফিজিশিয়ান, ওনাদেরকে ডাক্তারের সাথে তুলনা করা হতো, ওনারা ছিলেন চিকিৎসক দেবতা। এতক্ষণ পড়ছিলাম আমরা বিভিন্ন যে দেবতা ছিলেন, 33 জন যে দেবতা ছিলেন, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দেবতা এবং তাদের বিশেষ কিছু তাদের সম্বন্ধে তথ্য। এরপর আমরা পড়বো ট্রাইবাল অ্যাসেম্বলিগুলো সম্বন্ধে। এই সময় আর্যদের 3টে অ্যাসেম্বলির সম্বন্ধে আমাদের পড়তে হয়, বিধাতা, সভা এবং সমিতি। বিধাতা ছিল আর্লিয়েস্ট অ্যাসেম্বলি, সব থেকে প্রাচীন, প্রশ্নে পড়ে সব থেকে প্রাচীন অ্যাসেম্বলি আরিয়ানদের, তার নাম কি ছিল, বিধাতা। সভা ওয়াজ দ্য অ্যাসেম্বলি অফ দ্য এল্ডার্স, বয়স্ক ব্যক্তিবর্গের যে অ্যাসেম্বলি তার নাম ছিল সভা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ছিল সমিতি, কারণ দিস ওয়াজ অ্যাসেম্বলি অফ কমন পিপুল, সাধারণ মানুষজন, আপামর জনসাধারণ এখানে যোগ দেওয়ার সুযোগ পেতেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি, এই কারণে কিং ওয়াজ ইলেক্টেড বাই সমিতি, কারণ কিং অর্থাৎ রাজা এই যে সমিতির দ্বারা নির্বাচিত হতেন।
পরে আমরা পড়বো যে বিবাহের প্রথা ছিল সেইগুলো সম্বন্ধে, তাদের কি কি বিবাহের প্রথাগুলোর নাম কি ছিল সেগুলো আমরা দেখে নেবো আর্যদের জীবনে। যেমন গন্ধর্ব বিবাহ অর্থাৎ কনসেন্ট ম্যারেজ, অর্থাৎ অনুমতি সাপেক্ষে বিয়ে, যা বর্তমানেও সমাজে যে বিবাহ, হিন্দু সমাজে যে বিবাহ প্রচলিত আছে তাকে গন্ধর্ব ম্যারেজ বা কনসেন্ট ম্যারেজই বলা হয়। নেক্সট আমরা দেখবো অসুর, ব্রাইড ওয়াজ বট ফ্রম হার ফাদার। এই পার্টিকুলার বিবাহ মতে যিনি বধূ হবেন তাকে ক্রয় করা হতো ওই তার পিতার কাছ থেকে। নেক্সট আমরা দেখবো রাক্ষস, ফোর্সফুল ম্যারেজ, বলপূর্বক বিবাহ, এবং সেই বল যখন খুব বেশি প্রয়োগ করা হতো, বাই অ্যাবডাকশন অফ গার্ল, হয় ল্যাসলি, ঘুমন্ত অবস্থায় বধূ যখন ঘুমিয়ে আছে তখন তাকে অ্যাবডাক্ট করে অর্থাৎ অপহরণ করে বিবাহ করার রীতি, তাকে বলা হতো পৈশাচ। এই হলো 4 ধরনের বিবাহের প্রথা। এরপরে আমরা যা পড়বো তা হলো ইম্পর্টেন্ট রিভার্স। ঋগ্বেদিক পিরিয়ডে সেই নদীগুলোর কি নাম ছিল এবং বর্তমানে তাদের নাম কি। যেমন ঝেলাম, আমরা জানি ঝেলাম, চেনাব, রাবি, বিয়াস, সুদলেজ, এই সবকটা নদী নিচের যে নদীটি অর্থাৎ ইন্ডাস তাদের উপনদী বা ট্রিবিউটারি। তো এদেরই বেদিক যুগে কি নাম ছিল সেটা আমরা দেখে নেব। ঝেলামের নাম ছিল বিতস্তা, চেনাবের নাম ছিল আসিকিনি, রাবির নাম ছিল পারুসিনী, এটা আমরা অলরেডি পড়েছি। ব্যাটল অফ 10 কিংস ওয়াজ ফট অন দ্য ব্যাঙ্ক অফ রিভার পারুসিনী, যার বর্তমান নাম রাবি। এছাড়া আরও একটি নাম ছিল, এর নাম ছিল ইরাবতী। এছাড়া বিয়াসের নাম ছিল বিপাশা, সুদলেজের নাম ছিল সুতুদ্রি, সুতুদ্রি আরেক রকম বানান, ওকে। ইন্ডাসের নাম ছিল সিন্ধু, একে তো আমরা বাংলাতে সিন্ধু বলেই থাকি, সিন্ধু নদ। তো এই নদীগুলো ছাড়াও আরেকটি যে নদী যার বর্তমানে অস্তিত্ব নেই কিন্তু তৎকালীন সময় ছিল, তার কথাও পড়তে হয়, তার নাম হলো সরস্বতী। এভাবেও সরস্বতী এভাবেও লেখা হয়, এবং একে বলা হচ্ছে কি দিস ওয়াজ দ্য ডেইটি রিভার অফ ঋগ্বেদিক পিরিয়ড। বর্তমানে যে নদীর অস্তিত্ব নেই, জিওলজিস্টরা বলেন যে নদীটি শুকিয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল আমাদের যে বেদিক সিভিলাইজেশন, বৈদিক যে যুগ, তার সম্বন্ধে পড়ার মতো ইম্পর্টেন্ট সমস্ত তথ্য। আশা করি তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা পড়েছো বা শুনলে। তো নির্ঘাত নোট ডাউনও করেছো। নোট ডাউন করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি এর আগেও ক্লাসগুলোতে বলেছি, নিজের হাতে নোট ডাউন করা কিন্তু খুবই প্রয়োজন, কারণ পরীক্ষার সময় তোমার কোনো একটা জায়গায় কনসাইজ আকারে নিজের ভাষায় লেখা একটা নোট খুবই হেল্পফুল হবে। তো এছাড়া যেটা করবে এরপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফলো করতে হবে, এবং স্পেসিফিক যে বইয়ের কথা আমি এর আগেও বলেছি, লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ, প্লিজ সেখান থেকে কোশ্চেন সলভ করো। তো এছাড়া সেই একই কথা, যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো এই চ্যানেলে, আমি দেখছিলাম যে এই আমার যে ক্লাসগুলোতে, প্রিভিয়াস ক্লাসগুলোতে অর্ধেকের বেশি লোকজন কিন্তু তারা সাবস্ক্রাইবার নন, যারা ভিডিওগুলো দেখছেন বা দেখছো। আমি অনুরোধ করবো প্লিজ সাবস্ক্রাইব করো, তো এতে আমি আরো উৎসাহ পাবো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। এছাড়া অবশ্যই লাইক করো, এতক্ষণ পর্যন্ত যখন এই ভিডিওতে আটকে আসছো, নির্ঘাত তোমার ভিডিওটা পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই লাইক করো, এবং বন্ধুদের সাথে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই শেয়ার করো, করতেই হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেন, সি ইউ সুন।